দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার ধুম। কাল বগুড়া, রাজশাহী ও নওগাঁ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। প্রতিরক্ষার প্রহর কর্মী সমর্থকদের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। 11 দলীয় জোট প্রার্থীদের ওপর হামলার অভিযোগ। তথ্য প্রযুক্তি খাতে নির্ভর নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং ভারতের জরুরি অবতরণকালে বিমান বিধ্বস্ত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ নিহত 6, বিমানটি পুড়ে ছাই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। প্রচারণার সপ্তম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর সবকটি আসনই নির্বাচনী আমেজ তুঙ্গে। ঢাকার 16 আসনে মতবিনিময় এবং প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। এলাকার উন্নয়ন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক কাটাতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এই এলাকাটিতে স্থায়ী কোনো পুনর্বাসন হয়নি এখনো, এবং আমার যে নির্বাচনী যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতরে সবার আগেই রয়েছে যারা অস্থায়ীভাবে বসবাস করছে। আমার উর্দুভাষী এলাকা, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন, আমার নিম্ন এবং মধ্যম আয়ের যারা মানুষ রয়েছেন, প্রত্যেকের জন্য সবার স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। প্রচারণার আরো খবর জানাতে পল্লবী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা 16 আসনের প্রচারণার চিত্র কেমন দেখছেন আপনি, জানাবেন। নির্বাচনে সপ্তম দিনের মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমরা আছি উত্তর কালশী এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, তার যে অর্থাৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন। আমরা কথা বলার চেষ্টা করবো যে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের কাছে। উনি অর্থাৎ ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং যার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তুলে ধরছেন। আমরা অর্থাৎ আপনি তো অর্থাৎ নির্বাচন উপলক্ষে অনেক পরিকল্পনার কথা তুলে ধরছেন, এর মধ্যে কোনগুলোকে প্রাধান্য দিচ্ছেন বেশি, কিভাবে এগুলি বাস্তবায়ন করবেন যদি একটু বলেন আমাদের। আজকে সপ্তম দিনের মতো আজকে আমরা আমাদের নির্বাচন প্রচারণার কার্যক্রম চালাচ্ছি এবং আজকে আমি এই মুহূর্তে বুড়িরটিক এলাকায় রয়েছি, উত্তর কালশী, এবং এই এলাকার মানুষ অত্যন্ত অসহায় এবং তাদের সবচেয়ে বেশি যেটি জরুরি দরকার সেটি হচ্ছে স্থায়ী পুনর্বাসন। এবং তাদের প্রত্যেকটি ঘরের পরিবারের কাছে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে আগামী দেশ গড়ার, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি এলাকায় রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, সেই রাস্তাঘাটগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে এই এলাকার সাধারণ মানুষ সবার ভোটে যদি আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি এই রাস্তাঘাটগুলো নির্মাণ করা, পাশাপাশি এলাকায় কিছু ড্রেনেজের কিছু সমস্যা রয়েছে, সেই ড্রেনেজগুলোকে পরিষ্কার করে দেওয়া, পাশাপাশি এলাকায় একটি কবরস্থান খুব জরুরি দরকার, সেই কবরস্থানটা তৈরি করে দেওয়া। এইভাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আল্লাহ যদি নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা পরিকল্পনাগুলো করেছি, সেই পরিকল্পনা মাফিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করব। ধন্যবাদ। এবার আপনি শুনছেন যে আসলে যে পরিকল্পনার কথা তুলে ধরছেন ভোটারদের কাছে, পরিকল্পনা জনগণের ভোটে নির্বাচিত হলে পরিকল্পনাগুলো অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো বলে অর্থাৎ জনগণকে, ভোটারদেরকে আশ্বস্ত করছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ইমা, এই ছিল আমার কাছে পল্লবী থেকে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আগামীকাল বগুড়ায় নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন 3 জেলার কর্মী সমর্থকরা। বগুড়াবাসীর কাছে 29 জানুয়ারি কেবল একটি তারিখ নয়, দিনটি বছরের পর বছর অপেক্ষা অবসানের স্মরণীয় একদিন।
চিরচেনা সে রাজপথ যেখানে হেঁটে বেড়াতেন তারেক রহমান। বগুড়াবাসীর কাছে এ যেন কোনো নেতার আগমন নয়, ঘরের ছেলে ঘরে ফেরার দিন। ঘরের স্থল ঘরে ফিরে আসছে, আমাদের গৌরব, আমাদের গর্ব। আমরা বুক খুলে কথা বলতে পারছি, এতদিন কিছু বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমরা সুখ দুঃখের কথা আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। আমার বগুড়া এলাকার মাটির স্টল আসতেছে, অনেক ভালো লাগতেছে। বগুড়ার মানুষ হিসেবে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে বগুড়ার ছেড়ে বগুড়াতে আসতেছে। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে খবর। কৃষক, ছাত্র, শ্রমিক, জননীরা অপেক্ষায় আছেন প্রিয় মুখটি দেখার জন্য, বলছেন নেতাকর্মীরা। তারেক রহমান বগুড়াতে আসবে, এটা একটা আলাদা ধরনের একটা মানুষের অনুভূতি, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা। মানুষ তাদের বাড়ি ঘর রং করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, এবং আমাদের বিশ্বাস এটাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। বগুড়া শুধু শহর না, গ্রাম থেকে প্রত্যন্ত ইউনিয়নগুলোতে লোকজন সবাই উজ্জীবিত। কখন তারেক রহমান আসবে, কখন তাকে রিসিপশন জানাবে, কখন তার জন্য অপেক্ষা করবে। দীর্ঘ 19 বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তার শেকড় টানে তিনি তার এলাকায় আসছেন। এটি তার জন্মগত স্থান। তার এই আশাকে কেন্দ্র করে বগুড়ার আপামর জনসাধারণ তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনাপদ করছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে আলতাপন্নেসে খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ। সড়ক মহাসড়কে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। তার সফর ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সহ নির্ধারণ করা হয়েছে সব ধরনের কর্মসূচি। বছরের পর বছর অধীর অপেক্ষায় থাকা বগুড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভিটায় পা রাখবেন তারেক রহমান, এমনটি আশা সবার। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। নির্বাচনী প্রচারণার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, সারা দেশ জড়িত নির্বাচনী আমেজ বইছে, এ নিয়ে খুলনায় প্রচারণার সপ্তম দিনে কেমন চিত্র দেখছেন জানাবেন। ধন্যবাদ ইমা। সারা বাংলাদেশের মতোই কিন্তু খুলনায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকেই বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন, প্রচারপত্র বিলি করছেন এবং মানুষের মন জয় করার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং যেটা দেখতে পাচ্ছি যে সব দলের প্রার্থীরাই কিন্তু বিভিন্ন এলাকাতে পথসভা করছেন, কোথাও কোথাও উঠায়ন বৈঠক করে ভোটারদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন খুলনা উন্নয়নের, খুলনার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধানের প্রতিশ্রুতিগুলি দিচ্ছে। আমরা কিছু সময় আগে আমরা খুলনার যে 2 আসনের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, ওনার নির্বাচনী প্রচারণায় ছিলাম। সেখানে উনি খুলনার যে প্রাণকেন্দ্র যে রয়েছে সেই প্রাণকেন্দ্রে হেরাজ মার্কেটের এলাকায় তিনি নির্বাচনী পথসভা করেছেন এবং ব্যবসায়ীদের কাছে, বিশেষ করে যে মার্কেটের যে ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীদের কাছে তিনি ভোট চেয়েছেন এবং সেখানে প্রচারণা চালিয়েছেন। তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ছিলেন। সেই সাথে অন্যান্য প্রার্থী যে খুলনার যে 2 আসনের জামাতের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর হোসেন হেলাল, উনিও নির্বাচনী প্রচারণা চাচ্ছেন এবং হাত পাখার যে প্রার্থী আছে ইসলামী আন্দোলন সেই প্রার্থীও কিন্তু সকালে 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান। তাহলে সর্বোপরি দেখা যাচ্ছে যে খুলনার প্রত্যেকটি এলাকাতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং তারা সর্বোপরি বলা যায় যে আরো যত নির্বাচন কাছে আসবে তখন আরো প্রচারণার প্রতি আরো মনোযোগী হবেন প্রার্থীরা। এই ছিল সর্বশেষ পরিস্থিতি নির্বাচনী প্রচারণার। শহীদুল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের উৎসব ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম সবখানে। নিজ কিংবা দলের পক্ষে ভোট টানতে প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর রাজশাহীর উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ আলিউল্লাহ। পদ্মা নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী নগরীতে এখন বইছে নির্বাচনী হাওয়া। রাজশাহীর 6টি সংসদীয় আসনে লড়ছেন জামাত, বিএনপি সহ 9টি রাজনৈতিক দলের প্রার্থী। সরব 3 জন স্বতন্ত্র প্রার্থীরাও। নিজের প্রতীক চেনাতে সকাল থেকেই চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডা সহ সব স্থানে। আমরা চাই এমন একটা রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না, মানবিক অধিকার থাকবে এবং
কোনো ধরনের চাঁদাবাজি হবে না, আইনের শাসন থাকবে, পাশাপাশি এক ওয়েলফেয়ার রাষ্ট্র যদি কায়েম হয়, এটাই দেশের সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। জামাতের আমির ও যেটা নিয়ম পালন করে অনেক ভালো নিয়ম পালন করবে নাকি সে ক্ষমতায় আসলে। নির্বাচনের পরে যখন সরকার গঠন করে তারপরে আমরা অনেক প্রত্যাশা, মানে জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয় না। রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 25 জন। গ্রাম থেকে শহর সর্বত্রই ছড়িয়ে পড়েছে নির্বাচনী উৎসব। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। এবার একটু ভিন্ন ধরনের ফলাফল হইতে পারে আমি আশা করি। উৎসবকে ভোট যেটা হবে সেটা আমি মনে করি যে আমার ভোট আমি দেব, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো। ছোট থেকে আমার ঝড় গোষ্ঠী জানি যে আমাদের সবাই বিএনপি, আমরা বউ হয়ে উঠে আসছি তাও আমরা বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সভা সমাবেশ মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণাতে যদি ধরি তো দাঁড়িপাল্লার লোকই দেখতে পাবেন না, খুঁজলে পরে আপনি ধানের শীষের লোককে এভাবে দেখতে পাবেন না। আমরা এই ইনশাল্লাহ বিজয়ী প্রার্থী, অতএব বিজয়ী প্রার্থী কোনো আইন ভঙ্গ করবে না। বিএনপির প্রার্থী তাদের আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং আশা করছেন প্রতিটি আসনে শতভাগ বিজয়ের। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা যারা ঘোষণা করেছেন 31 দফা, তার মধ্যে দেশের সর্বোচ্চ উন্নয়ন লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী আমরা চলবো। আর আমরা আশা করছি সামনে 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আমাদের 39টা আসনে আমাদের সকল প্রার্থী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় অর্জন। অন্যদিকে নতুন দলের প্রার্থীরাও দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। উন্নয়ন করতে হলে প্রথমে আমরা 3-4টা সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে শিক্ষা, নাম্বার 1 হচ্ছে চিকিৎসা, নাম্বার 1 হচ্ছে আইটি, আর নাম্বার 4 হচ্ছে একটা সামগ্রিক উন্নয়ন। আমাদের দেশের সকল রোগীর চিকিৎসা, সকল ধরনের চিকিৎসা আমাদের রাজশাহীতে হবে। ঢাকাতে যে রোগের চিকিৎসা হয় না সেখানে রাজশাহীতে হবে, চিটাগাং থেকে রাজশাহীতে আসবে, ঢাকা থেকে রাজশাহীতে আসবে, খুলনা থেকে রাজশাহীতে আসবে, আমাদের আর বাইরে যেতে হবে না। শেষ পর্যন্ত কার হাতে যাবে পদ্মাপাড়ের মানুষের রায়, সেদিকেই এখন তাকিয়ে পুরো রাজশাহী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ সংসদীয় আসন ঢাকা 15-এর কাফরুলে নির্বাচনী প্রচারণায় এই কথা বলেন তিনি। বিভিন্ন স্থানে 11 দলীয় জোট প্রার্থীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামের আমির। এদিন মিরপুর 10 নম্বর সহ বিভিন্ন স্থানের প্রচারণা চালাবেন তিনি। প্রচারণার আরো খবর জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুদ্দিন। নূর, পিরোজপুর 1 আসনের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটাররা প্রার্থীদের নিয়ে কি বলছেন, এসব ব্যাপারে জানাবেন। পিরোজপুর 1 এখানে নাজিমপুর এবং ইন্দুরকারী নিয়ে গঠিত পিরোজপুর 1-এ 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সেজ সন্তান মাসুদ সাইদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা মানুষের কাছে গিয়ে ব্যাপক প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এবার কথা বলবো মাসুদ সাইদির সাথে এবং তিনি আমার যদি জাতীয় সংসদ নির্বাচনে আপনি বিজয়ী হতে পারেন তাহলে মানুষের জন্য কি করবেন, তরুণ সমাজের জন্য কি করবেন, যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ মোহনাদেবীকে, ধন্যবাদ আমাদের ইন্টারভিউ করার জন্য এবং আমাদের সাথে পৌঁছানোর জন্য। আমরা মূলত বড় আকাঙ্ক্ষা যে বাংলাদেশ গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছড়িয়ে হয়েছে একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা সারা বাংলাদেশে পয়গাম নিয়ে আমরা বাংলাদেশের আমাদের এলাকার মানুষের কাছে কাছে যাচ্ছি। আমরা মানুষকে তো বলছি যে আমরা একটি সুষম বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি ইনসাফ বাংলাদেশ আমরা করবো। তাই লক্ষ্য হিসেবে আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি। উন্নয়ন বঞ্চিত পিরোজপুর জেলাকে আমরা শিল্প মাধ্যমে এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমাদের ভেঙে পড়া সড়ক ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। আমাদের স্বাস্থ্য খাতের এখানে বেহাল দশা, মানুষের ছোটখাটো কিছু সমস্যা হলেও পিরোজপুরের বাইরে তাদেরকে চলে যেতে হয়। আমরা আমাদের স্বাস্থ্য খাতকে আধুনিকায়ন করতে চাই এবং আমাদের অঙ্গীকার এটি যে আমরা
পিরোজপুরের কোনো একজন নাগরিককেও আমরা বিনা চিকিৎসা করতে পেতে দেবো না, এবং আমরা মেজর কোন ইস্যু ছাড়া পিরোজপুরের বাইরে কাউকে চিকিৎসা দিতে হবে না। আমাদের এখানে আমরা শান্তি শৃঙ্খলা এবং শান্তি বিধানের লক্ষ্যে আমরা সফল। ছাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ মানুষ আমাদের সাথে আছে, কারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ অতীতের যে রাজনীতি দেখেছে, ট্যাগিং এর রাজনীতি, ন্যারেটিভ তৈরি করার রাজনীতি, দায় চাপানোর রাজনীতি। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম সারা দেশে। আলোচনা হচ্ছে চায়ের আড্ডা থেকে ক্যাম্পাস, এমনকি অফিস আদালতেও। এবং কে হবে আগামী জনপ্রতিনিধি এবং কেমন বাংলাদেশ চাই, এমন প্রত্যাশা নিয়েই গল্প হচ্ছে। এমনই প্রত্যাশার গল্প শুনবো নতুন ভোটারদের কাছে, যে তাদের প্রত্যাশা কি। আপনি এবার জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রথম, এবার নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যে জনপ্রতিনিধিরা আছে তাদের কাছে তোমাদের কোনো প্রত্যাশা রয়েছে? নতুন নির্বাচনের পরে আমাদের অনেকেরই আশা থাকে, কিন্তু কখনো সেটা সফল হয় নাই। আমরা অবশ্যই চাবো আমাদের স্টুডেন্টদের স্পেশালি সুস্থভাবে বাসায় পৌঁছে যাওয়া, তারপরে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা এবং রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে হচ্ছে বলতে গেলে আমাদের আশেপাশের যে অবস্থা সেগুলা নিয়ে ওদের স্ট্রিক্টলি কাজ করা, মানে আইন ব্যবস্থা ঠিক করা, যে কোনো সমস্যার সমাধান ওদের নিশ্চিত করতে হবে। অ্যাজ এ ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যেহেতু ক্রীড়াঙ্গনের মানুষ, আমি ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলবো। সো আমাদের প্যারাঅলিম্পিকের প্লেয়াররা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা ওইভাবে মূল্যায়িত হই না। দেখা যাচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, আমাদেরকে ন্যাশনাল প্লেয়ার হওয়ার সত্ত্বেও অনেককে মূল্যায়িত করে না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই সরকারি আসুক, যেই গভর্নমেন্টই আসুক, তারা যেন আমাদেরকে নিয়ে কাজ করে, তারা যেন আমাদের অধিকার আদায়ের কথা বলে। যদি নতুন জনপ্রতিনিধির কাছে যদি চাওয়া থাকে, আমার সর্বপ্রথম এবং কি এটাই হচ্ছে ফাইনাল চাওয়া, যেটা হচ্ছে আমাদের যে ভাই ছিল যে শরীফ ওসমান হাদি ভাই, তার হচ্ছে হত্যার যে বিচারটা, এটা আমরা সবার আগে চাই। তো হত্যার বিচার যে করতে পারবে তার দ্বারা সবকিছু সম্ভব। ভাইয়া, আপনার কোনো প্রত্যাশা রয়েছে কিনা এই নতুন বাংলাদেশে? আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলবো হচ্ছে যে ভোটে একজন পরাজিত জয়ী হলেন এবং অপরজন পরাজিত হলেন। আমি চাই হিংসা প্রতিহিংসার রাজনীতিটা বন্ধ হোক। কেননা দেখা যায় যে বিজয়ী হচ্ছে তার কর্মী সমর্থকরা পরাজিত ব্যক্তি কর্মী সমর্থকদের হচ্ছে দেখা যায় যে এলাকায় থাকতে দিচ্ছে না। তো আমি চাই এই হিংসার রাজনীতিটা বন্ধ হোক। ইকুয়াল রাইটস আমরা পাই না, দেখি না, আমি ফিল করি না। তো আমি চাবো আমাদের মেয়েদের সেফটিটা সিকিউর করুক আমাদের যেই আসবে নির্বাচিত হয়ে নতুন বাংলাদেশের জন্য, এটাই আমি চাই। তরুণ ভোটারদের নতুন নতুন অনেক চাওয়া, যেখানে যুক্ত হয়েছে স্পোর্টস থেকে শুরু করে নারী নিরাপত্তার বিষয়টি। তো দর্শক, এই ছিল আজকের আয়োজনে ভোটারদের জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা নিয়ে। শুধু মন্ত্রণালয় নয়, সারা দেশে ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এ খাতের ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা। বিশ্ববাজারে বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল পণ্য ছড়িয়ে দিতে রপ্তানি ও বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন করার কথাও বলেন ডক্টর ইউনূস। দেশের হার্ডওয়্যার শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান নিশ্চিত করতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। আমরা অনেক পেছনে, আমরা চিন্তায় পেছনে, কাজে পেছনে, নীতিতে পেছনে, সব দিক থেকে। এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না, মনে করছি এটা আরেকটা খাত। অন্যান্য 10টা খাতের মধ্যে যেরকম আয়োজন, এই খাতও সেই আয়োজন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশজুড়ে নির্বাচনী প্রচারণার ধুম। কাল বগুড়া, রাজশাহী ও নওগাঁ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। প্রতিরক্ষার প্রহর কর্মী সমর্থকদের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। 11 দলীয় জোট প্রার্থীদের ওপর হামলার অভিযোগ।
তথ্য প্রযুক্তি খাতে নির্ভর নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং ভারতের জরুরি অবতরণকালে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ নিহত 6, বিমানটি পুড়ে ছাই। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।